ক্লাস 10-এর ইতিহাস সাবজেক্টে আজকে আমরা শুরু করছি তৃতীয় অধ্যায়। চ্যাপ্টার নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই যে প্রতিরোধ ও বিদ্রোহ এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই চ্যাপ্টার আজকে আমরা আলোচনা করব আদিবাসী বিদ্রোহগুলো সম্পর্কে। আদিবাসী বলতে কাদেরকে বোঝায়? আদিবাসী নামটার মধ্যে তার তথ্য লুকিয়ে রয়েছে। আদিবাসী অর্থাৎ আদি বাসিন্দা, অর্থাৎ যারা একটা নির্দিষ্ট অঞ্চলে আদিম যুগ থেকে বসবাস করছে। এবং আমরা যে অঞ্চলের কথা আলোচনা করব, পূর্ব ভারতের মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের কথা। তো সেই অঞ্চলটাতে মূলত যে আদিবাসী সম্প্রদায় বসবাস করত তারা হচ্ছে চুয়ার, সাঁওতাল, কোল, ভিল, হো, মুন্ডা। এরা আদিম যুগ থেকে এই অঞ্চলে বসবাস করত। বিশেষ করে এরা ছিল অরণ্যচারী, অর্থাৎ বনে জঙ্গলে বসবাস করত এবং সেখানে তারা তাদের নিজেদের মতো করে ঝুম চাষ করে অথবা পশু শিকার করে অথবা জঙ্গল থেকে খাবার দাবার, কাঠ এই সমস্ত সংগ্রহ করে তাদের জীবনযাপন করত। তাদের সহজ সরল একটা জীবন পদ্ধতি প্রচলিত ছিল এবং তারা দীর্ঘদিন ধরে, বহু প্রাচীন যুগ থেকে এই অঞ্চলে বসবাস করছে। ব্রিটিশ যুগ আসার আগে পর্যন্ত এই সমস্ত মানুষদের খবর কেউ খুব একটা রাখতো না। মোগল যুগ হোক বা হিন্দু রাজাদের যুগ হোক অথবা সুলতানি যুগ হোক, এদের থেকে সবাই একটু বিচ্ছিন্ন অবস্থাতেই ছিল। এরা কেমন আছে, কি করছে, কিভাবে জীবনযাপন করছে, এ ব্যাপারে কারো খুব একটা চিন্তা ছিল না। এরা নিজেদের মতো স্বাধীনভাবেই থাকতো। কোন রকম ট্যাক্স এদের কাছ থেকে আদায় করা হতো না। তো পরে যখন ব্রিটিশ শাসনকালে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলো, সেই সময় থেকে বলা যায় যে এই সমস্ত আদিবাসীদের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা হতে শুরু করলো। এবং যে আদিবাসীরা এত দীর্ঘকাল ধরে বা আজীবনকাল ধরে তারা প্রাগৈতিহাসিক যুগ থেকে স্বাধীনভাবে জীবনযাপন করেছে, তাদের উপর শুরু হলো নানা রকম অত্যাচার। এবং তারই প্রতিবাদে দেখা যায় বেশ কিছু বিদ্রোহ, যে বিদ্রোহগুলোর কথা আমরা আজকে পড়ব। চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহগুলো সংগঠিত হতে শুরু করে। পরে এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে অত্যাচারের শুরু হয়, সেই অত্যাচারটা আরো বেড়ে যায় 1865 খ্রিস্টাব্দে যখন ফরেস্ট অ্যাক্ট, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট চালু হয়, অর্থাৎ অরণ্য আইন চালু হয়। সে অবস্থায় এই যে আদিবাসী সম্প্রদায় যারা বনে জঙ্গলে চিরস্থায়ীভাবে বসবাস করছিল, তাদের অধিকার কেড়ে নেওয়া হতে শুরু করে। এই অবস্থায় আদিবাসী বিদ্রোহগুলো আরো বেশি ভাবে মাথা ছাড়া দিতে শুরু করে। তো আমি তোমাদের অভিজিৎ স্যার, স্টুডেন্টস, তাহলে আমরা আজকে শুরু করি আদিবাসী বিদ্রোহ। প্রথমে আসা যাক চুয়ার বিদ্রোহের কথায়। চুয়ার কারা? বর্তমান মেদিনীপুর এবং মানভূম, ধলভূম এই সমস্ত এলাকায় এই আদিবাসী সম্প্রদায় বসবাস করত। এরা ছিল মূলত অরণ্যচারী, সামান্য কৃষিকাজ, পশুপালন অথবা শিকার এই সমস্ত মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা অতিবাহিত করত। ইংরেজ অফিসার বা জমিদাররা এদেরকে অপমানের ভাষায় চার নামে ডাকত। এই চার শব্দটা থেকে চুয়ার শব্দটার উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। কিছু কিছু চুয়ার সম্প্রদায় তারা কি করতো, স্থানীয় জমিদার, বিশেষ করে ধলভূমগড় বা এখন যেটা ঘাটশিলা নামে পরিচিত, সেই ঘাটশিলার জমিদার, তাদের অধীনে তারা পাইক বা লেঠেল বাহিনী বা স্থানীয় সেনাবাহিনী হিসাবে কাজ করত। এবং তার পরিবর্তে তারা কিন্তু কোনো রকম বেতন পেত না, বরং তাদেরকে কিছু জমি দেওয়া হতো। সেই জমিগুলো বলা হতো পাইকান জমি। এই পাইকান জমি তারা বছরে বিভিন্ন সময় চাষ করতো, তার থেকে যে ফসল হতো সে ফসল তারা ভোগ করত। জমিদারকে কিছু পরিমাণ সেই ফসলের ভাগ দিত এবং যখন লড়াই ঝগড়া বা যুদ্ধ হতো সেই অবস্থায় জমিদারকে তারা লেঠেল হিসাবে সাহায্য করত। এই ছিল চুয়ারদের জীবন জীবিকা এবং এটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। সমস্যা শুরু হয় ব্রিটিশ শাসন শুরু হওয়ার প্রায় পরে পরে থেকে। ব্রিটিশরা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার পর কি করা হয়, চুয়ারদের যে পাইকান জমি, সেই পাইকান জমির বেশিরভাগ কেড়ে নেওয়া হয়। বাকি যে জমিগুলি থাকে সেই জমিগুলোর উপর অতিরিক্ত ট্যাক্স চাপানো হয়। আবার যখন জঙ্গল আইন বা ফরেস্ট আইন চালু হচ্ছে, তখন কি করা হচ্ছে না, জঙ্গলের এই যে স্বাধীন অধিকার ছিল, কাঠ সংগ্রহ করা, মধু সংগ্রহ করা বা পাতা সংগ্রহ করা বা অন্যান্য যা কিছু হোক, শিকার করা, সেই অধিকারগুলি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তার সঙ্গে শুরু হয় প্রবল অত্যাচার খাজনা আদায়ের জন্য। বিশেষ করে নগদ টাকায় খাজনা আদায়ের জন্য যে চাপ, সেই চাপটা তাদেরকে দেওয়া শুরু হয়
এই আদিবাসী সম্প্রদায় তারা নগদ টাকার সঙ্গে খুব একটা পরিচিত ছিল না। তারা উৎপাদিত পণ্যের ভাগ ট্যাক্স হিসাবে দিত এবং সেই ট্যাক্সের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় এই চুয়ার সম্প্রদায় তারা স্থানীয় জমিদার জগন্নাথ সিংহ ধল, ঘাটশিলার জমিদার, তার নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বিদ্রোহ করে। এই চুয়ার বিদ্রোহ দুটো পর্যায়ে সংগঠিত হয়েছিল। একটা হচ্ছে 1768 থেকে 1790 খ্রিস্টাব্দ পর্যন্ত, অন্যটা হচ্ছে 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম পর্যায়ে যেমন বললাম যে প্রথম পর্যায়ে 1768 থেকে 1790 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ সংগঠিত হয়। নেতা ছিলেন ঘাটশিলার জমিদার জগন্নাথ সিংহ ধল। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ 1798-99 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বিদ্রোহ চলেছিল সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুইজনের নাম করা যায়। একজন হলেন দুর্জন সিং, রাজা দুর্জন সিং, অন্যজন হলেন রানী শিরোমণি। এই বিদ্রোহ মেদিনীপুর অঞ্চলে ব্যাপক আকার ধারণ করে। প্রায় 1500 চুয়ার এই দুর্জন সিং এর নেতৃত্বে এবং শিরোমণির নেতৃত্বে তারা বিদ্রোহ করে। যেসব অঞ্চলে বিদ্রোহ সংগঠিত হয়, রায়পুর, শালবনী, রায়গড়, বীরভূম, এই সমস্ত অঞ্চলে, রায়পুরে তারা 30টি গ্রামে চুয়ারদের নিজস্ব শাসন প্রতিষ্ঠিত হয়। শালবনীতে চুয়াররা যে সেনাবাহিনী ব্যারাক সেখানে আক্রমণ চালায় এবং সে আক্রমণ যথেষ্ট সাকসেসফুল হয়েছিল বলা যায়। পরবর্তীকালে কোম্পানি সেনাবাহিনী নামিয়ে এই বিদ্রোহ দমন করে অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে। এরপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোল বিদ্রোহ। তার আগে একটা বিষয় বলে রাখি, আমরা যে আদিবাসী বিদ্রোহ সম্পর্কে আলোচনা করছি, আদিবাসী বিদ্রোহ অর্থাৎ চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই সমস্ত আদিবাসী বিদ্রোহ যেগুলি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সংগঠিত হয়েছিল, এই সম্পর্কে একটা বই খুব সুন্দরভাবে আমাদের কাছে এই যে চিত্রটা, ছবিটা তুলে ধরেছে, কিভাবে এই সমস্ত আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছে, কিভাবে আদিবাসীদের উপর অত্যাচার করা হয়েছে, কিভাবে তাদেরকে বঞ্চনা করা হয়েছে। এই সম্পর্কে একটা বই আমি রেকমেন্ড করবো আমাদেরকে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক। যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই এই বইটা পড়বে। সেক্ষেত্রে এই সময়ের যে ইতিহাস, আদিবাসী বিদ্রোহের ইতিহাস, কেন আদিবাসীরা বিদ্রোহ করেছিল সেটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। খুব সুন্দরভাবে, খুব সুন্দর ভাষায় প্রকৃত চিত্রটাকে তুলে ধরা হয়েছে আরণ্যক উপন্যাসে। তা আসা যাক আমাদের নেক্সট বিদ্রোহ, সেটা হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ 1831 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে। কোলরা আদিবাসী সম্প্রদায় এবং তারা ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে জঙ্গলমহলে তারা বসবাস করত, স্বাধীনভাবে বসবাস করত। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলো, সেই অবস্থায় এই জঙ্গলগুলিকেও ইজারা দেওয়া শুরু হলো। চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে এই সমস্ত জঙ্গলগুলিকে ইজারা দেওয়া শুরু হলো এবং বহিরাগত মানুষ, বিশেষ করে কলকাতা অঞ্চলের মানুষ যারা প্রচুর টাকা কামিয়েছিল, তারা কি করলো, তারা জমিদারি কিনলো এইসব অঞ্চলে এবং এই অঞ্চলে এসে তারা তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করবার চেষ্টা শুরু করলো। আদিবাসীদের ভাষায় এদেরকে বলা হচ্ছে দিকু। এই দিকুরা এসে আদিবাসীদের উপর শুরু করলো অত্যাচার। তার সঙ্গে ব্রিটিশ সরকারের কর্মচারী, রেলওয়ে কর্মচারী, এরা তো ছিলই। তো এই সমস্ত অঞ্চলে যখন ইজারা দেওয়া হলো, সেই ইজারা জমি, জঙ্গল ছিল, জঙ্গলগুলো কেটে পরিষ্কার করা হলো, সেই জঙ্গলে চাষ শুরু করা হলো এবং সেই চাষ করার জন্য বাইরে থেকে আদিবাসী নয় সে ধরনের মানুষদের আগমন হতে শুরু করলো, বিভিন্ন ব্যবসায়ীর আগমন হতে শুরু করলো এবং প্রত্যেকে মিলে বলা যায় যে নানাভাবে যে যেমন ভাবে পারলো আদিবাসী সম্প্রদায়কে তারা ঠকাবার চেষ্টা করতে শুরু করলো। রাজস্ব, প্রচুর পরিমাণে রাজস্ব বাড়ানো হলে যে পরিমাণ রাজস্ব কোলরা কখনো চিন্তাও করতে পারেনি, বিশেষ করে সে রাজস্ব দিতে হতো নগদ টাকায়, যে নগদ টাকা তারা কোনোদিন হয়তো দেখেনি, কারণ এই অঞ্চলে বিনিময় প্রথার মাধ্যমে যা কিছু কেনা বেচা হতো। আবার ট্যাক্স দিতে না পারলে কি করা হচ্ছে না, কোল থেকে তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। রাস্তা তৈরি, রেলপথ তৈরি করার সময় এদেরকে বেগার খাটানো হচ্ছে। তাছাড়া রেলপথের কর্মচারীরা, অফিসাররা এদের ঘটি বাটি, গরু, ছাগল, মুরগি সমস্ত কিছু নিয়ে টানাটানি শুরু করলো, মহিলাদের উপর হাত দিতে শুরু করলো। এমনকি ব্রিটিশ সরকারের কিছু কিছু কর্মচারী তারা আফিম চাষ করতে এদেরকে বাধ্য করতে শুরু করলো। এরকম অবস্থায় কোলরা বিদ্রোহের পথ বেছে নিতে বাধ্য হলো। এই বিদ্রোহে যারা নেতা ছিলেন তারা হলেন বুদ্ধু ভগত, জোয়া ভগত, ঝিন্দরায় মাঙ্কি, এই সমস্ত। তো কোল বিদ্রোহ শুরু হয় 1831 খ্রিস্টাব্দে। প্রথমে কোলরা তীর অথবা আম গাছের ডাল অথবা যে নাকাড়া তাদের বাজনা, সেগুলো বাজিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে এই বিদ্রোহের বার্তা দিতে শুরু করে। 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ শুরু হয়। প্রথমে শুরু হয়েছিল রাঁচি অঞ্চলে। রাঁচি থেকে এই বিদ্রোহ ক্রমে ক্রমে সিংভূম, মানভূম, পালামো, হাজারিবাগ এই সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে
বিদ্রোহ ব্যাপক একটা আকার ধারণ করে। বিদ্রোহ ক্রমশ ভয়াবহ আকার নিতে শুরু করলে ব্রিটিশ সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং ক্যাপ্টেন রোজেসেসের নেতৃত্বে একটা বাহিনী পাঠানো হয়। এক্ষেত্রে রোজেসেসকে সাহায্য করেছিলেন পোড়াহাটের জমিদার, এবং রোজেসেসের নেতৃত্বে চাইবাসা নামে একটা জায়গায় সেখানে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কোলরা পরাজিত হয়। ব্রিটিশদের উন্নত অস্ত্রশস্ত্র, যোগাযোগ ব্যবস্থা বা সামরিক প্রশিক্ষণের কাছে কোলরা দাঁড়াতে পারেনি তাদের তীর, ধনুক, টাঙ্গি, বল্লভ এ সমস্ত নিয়ে। পরে আবার বিদ্রোহ মাথাচাড়া দিলে ক্যাপ্টেন উইলকিনসন এর নেতৃত্বে 1833 খ্রিস্টাব্দে পুরোপুরিভাবে এই বিদ্রোহকে দমন করা হয়। আমাদের পরবর্তী আলোচনার বিষয় সাঁওতাল বিদ্রোহ। আমরা যে আদিবাসী বিদ্রোহগুলো সম্পর্কে আলোচনা করছি তার মধ্যে সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল এই সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালরা সহজ সরল এবং কষ্ট সহিষ্ণু জাতি, জঙ্গলে বসবাস করত। তারা মূলত বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, সিংভূম, মানভূম এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অন্যান্য অঞ্চলেও বসবাস করত। পরবর্তীকালে যখন এই অঞ্চলে ব্রিটিশ চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় এবং এখানে বিভিন্ন ইজারাদারদের অধীনে জমিদারি পত্তন হয়, সে অবস্থায় ব্রিটিশদের অত্যাচার সহ্য করতে না পেরে এই শান্তিপ্রিয় যারা সাঁওতাল তারা কি করে না, তারা জঙ্গল আরো গভীরে রাজমহল পাহাড়ের যে জঙ্গল সেখানে চলে যায় এবং সেখানে তারা মনে করে যে তারা পরবর্তী ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ জীবন, সুখের জীবন যাপন করতে পারবে, কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না। তারা এই অঞ্চলে একটা নাম দেয়, নামটা হচ্ছে দামিন-ই-কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ। দামিন-ই-কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ বা যাদেরকে সাঁওতালরা নিজেদের মুক্তাঞ্চল বলে ভাবতো, সেই মুক্তাঞ্চল প্রতিষ্ঠিত হলো। কিন্তু তারা যেটা ভেবেছিল যে এখানে তাদেরকে কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না, সেই ভ্রান্তি সাঁওতালদের অচিরে ভেঙে গেল। ধীরে ধীরে দেখা গেল যে সেই অঞ্চলটিও ব্রিটিশ চিরস্থায়ী বন্দোবস্ত অধীনে চলে এসেছে। আস্তে আস্তে সেখানেও ইজারাদারদের আগমন ঘটছে, যাদেরকে সাঁওতালরা বলতো দিকু। এই অবস্থায় ভাগলপুরের যিনি ট্যাক্স কালেক্টর ছিলেন ক্লিভল্যান্ড, তিনি প্রথম এই রাজমহল অঞ্চলের যে সাঁওতাল তাদের উপর, তাদের জমির উপর ট্যাক্স আরোপ করেন। ধীরে ধীরে ট্যাক্সের পরিমাণ বাড়তে লাগলো, ট্যাক্স আদায়ের জন্য চাপ দেওয়া শুরু হলো। প্লাস তার সঙ্গে শুরু হলো যে সমস্ত ট্যাক্স আদায়কারী কর্মচারী ছিল কোম্পানি, তারা যে কাজটি করলো, ট্যাক্স তো তারা আদায় করতে, তার সঙ্গে তারা নিজেদের পকেটে ভরাবার জন্য অন্যান্য নানাভাবে টাকা পয়সা আদায়ের জন্য বা সুবিধা আদায়ের জন্য চাপ দিতে শুরু করে। তার সঙ্গে শুরু হয় এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ইজারাদারদের হাত ধরে মহাজন, তারা আসতে শুরু করে। এদেরকে সাঁওতালরা বলতে দিকু, আমি আগেই বলেছি। এরা ট্যাক্সের জন্য বা বেগার খাটের জন্য সাঁওতালদের উপর শুরু করে অত্যাচার। আর তার সঙ্গে তো আগেই বলেছি যে ট্যাক্স বলতে এখানে কিন্তু উৎপন্ন ফসলে ট্যাক্স নেওয়া হতো না, ট্যাক্স নেওয়া হতো নগদ টাকায়, এবং সেই নগদ টাকায় ট্যাক্স দিতে গিয়ে সাঁওতালদেরকে প্রায় ধার করতে হতো। ধার পেত কোথায় না, মহাজনদের কাছে। এই মহাজনরা কম অত্যাচার করেনি, মহাজনরা সাঁওতালদের কাছে যে ধার দিত সে ধারের জন্য তারা সুদ নিত। সেটা যে কোনো ব্যাংকও নিয়ে থাকে, কিন্তু সুদের পরিমাণটা জানলে আশ্চর্য হয়ে যাবে। সুদের পরিমাণ ছিল 50 থেকে 500%। তা একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেখানে সুদের পরিমাণ 50 থেকে 500%, সেক্ষেত্রে একবার যদি ঋণ নেওয়া হয়, ধার নেওয়া হয়, সেক্ষেত্রে সেই ধার আর কোনোদিন, এমনকি বংশ পরম্পরাতেও শোধ হবে না। আস্তে আস্তে এই সাঁওতালরা এই মহাজনদের কৃতদাসে পরিণত হয়। তার সঙ্গে ব্যবসায়ীরাও সাঁওতালদের উপর কম অত্যাচার করেনি। মহাজন ব্যবসায়ী যারা সাঁওতালদের কাছ থেকে ফসল বা অন্যান্য জিনিসপত্র কিন্তু উৎপাদিত পণ্য কিন্তু, সেক্ষেত্রে তারা একটা অদ্ভুত নিয়ম চালু করেছিল, যে নিয়মটা একটা নামও আছে, নামটা হচ্ছে কেনারাম ও বেচারাম। কেনারাম অর্থাৎ ফসল কেনা হচ্ছে এবং সেই ফসল যখন দাঁড়িপাল্লা ওজন করা হচ্ছে, সেক্ষেত্রে দু রকমের বাটখারা ব্যবহার করা হতো। বাটখারা কি, অনেক ক্ষেত্রে পাথর ব্যবহার করা হতো। কেনার সময় ফসল সাঁওতালদের কাছ থেকে মহাজন যখন ফসল কিনছে তখন বড় পাথর, অর্থাৎ যদি 1 কেজি ফসল কিনে নেওয়া হয়, একটা পাথর চাপানো আছে যার ওজন হচ্ছে 5 কেজি। বুঝতেই পারছি কিভাবে ঠকানো হচ্ছে। আবার বেচারাম ছিল তার উল্টো ব্যাপার, যেমন মহাজনের কাছ থেকে সাঁওতাল কোনো ফসল কিন্তু বা কোনো জিনিস কিন্তু, সেক্ষেত্রে যা ওজন তার থেকে অনেক ছোট পাথর, ওজনের পাথর চাপানো হতো। এটিকে বলা হচ্ছে বেচারাম। তা কেনারাম এবং বেচারাম প্রথার কথা আমরা জানতে পারলাম। এছাড়াও যখন সাঁওতালরা এই অঞ্চলে কৃষিকাজ থেকে ধীরে ধীরে উচ্ছেদ হচ্ছে, সেই সময় এই অঞ্চলে রেলওয়ে ব্যবস্থার প্রবর্তন শুরু হলো এবং সাঁওতালদেরকে এই রেলওয়ে প্রতিষ্ঠা কাজে বা রেলওয়ে তৈরি কাজে
কর্মচারী বা শ্রমিক হিসেবে রাখা হলো খুব কম বেতনে, যা তাদের প্রাপ্য তার তুলনায় অনেক কম বেতনে এদেরকে ব্যবহার করা হতো। তার সঙ্গে শুরু হতো অত্যাচার, সাঁওতালদের ঘর বাড়ি, আমি আগেই বলেছি মুরগি টুরগি সমস্ত কিছু তাদের বাড়ি থেকে কেড়ে নিয়ে আসা হতো, এমনকি মেয়েদের মান সম্মানের উপর হাত দেওয়া হতো। আর তার সঙ্গে যে হচ্ছে নীলকরদের অত্যাচার। অন্য সবাই যখন আসছে, নীলকর রায় বা আসবে না কেন? নীলকর সাহেবরা এই অবস্থায় এই অঞ্চলে তাদের নীল চাষের জন্য হাত বাড়াতে শুরু করে এবং সাঁওতালদেরকে তাদের যে জমি রয়েছে, যে জমি সাঁওতালরা জঙ্গল কেটে অত্যন্ত কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষের যোগ্য করে তুলেছে, সেই জমিতে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হয়। আবার নীলকর সাহেবদের পিছন পিছনে এসে হাজির হয় খ্রিস্টান মিশনারিরা, যারা খ্রিস্ট ধর্ম প্রচার করতে শুরু করে। এবং খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়ে তারা কি করে না, যীশু খ্রিস্টের গুণগান করতে গিয়ে তারা সাঁওতালদের চিরাচরিত যে ধর্ম বিশ্বাস, যে দেবতাদের উপর সাঁওতালরা বিশ্বাস করতো, যাদেরকে পুজো করতো, সেই সমস্ত দেবতাদের বদনাম করতে শুরু করে। এবং যে কোনো মানুষের ধর্মে যখন আঘাত লাগে তখন অবশ্যই সে বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্লাস হচ্ছে কি না, সাঁওতালরা যে অঞ্চলে বসবাস করতো সেখানে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হচ্ছে, সেই অঞ্চলে ধীরে ধীরে ব্রিটিশ শাসন ব্যবস্থা, ব্রিটিশ আইন এগুলো চালু করা হচ্ছে। এবং যার ফল কি হচ্ছে যে ব্রিটিশদের নিজস্ব আইন প্রচলনের ফলে সাঁওতালদের যে চিরাচরিত সামাজিক রীতি নীতি সেগুলোর সঙ্গে সেটা ডিফার করছে, অর্থাৎ তাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে। সাঁওতালের চিরাচরিত রীতিনীতির সঙ্গে ব্রিটিশ আইনের যে দ্বন্দ্ব, এক্ষেত্রেও সাঁওতালরা বিক্ষুব্ধ হয়ে ওঠে, যার প্রমাণ আমরা দেখতে পাবো সাঁওতাল বিদ্রোহের মধ্যে দিয়ে। অবশেষে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন সাঁওতালদের একটা উৎসব উপলক্ষে মানুষেরা একত্রিত হয়েছিল ভাগনাডিহি নামে একটা মাঠে। সেই ভাগনাডিহির মাঠে দুই ভাই সিধু এবং কানু তারা ডাক দেয় বিদ্রোহে, যে বিদ্রোহকে তারা বলে হুল, সেই হুলের ডাক দেওয়া হয়। এবং পরবর্তীকালে বিদ্রোহে অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছিল সিধু কানু ছাড়াও তাদের মধ্যে রয়েছেন ডমন মাঝি, চাঁদ, ভৈরব নামে দুই ভাই, কালো প্রামাণিক, এ সমস্ত। এবং তারা পরিষ্কারভাবে ঘোষণা করেন তাদের লক্ষ্য হলো জঙ্গলমহলে সাঁওতালদের জন্য একটা স্বাধীন স্বর্গরাজ্য তৈরি করা। এবং এক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করেছে, অর্থাৎ ব্রিটিশ সরকারের সাহায্যকারী যে সমস্ত মানুষরা রয়েছে, অর্থাৎ দিকুরা, মহাজন, জমিদার শ্রেণীর মানুষ, ইজারাদার শ্রেণীর মানুষ, বিদেশি ব্যবসায়ী, ভারত অন্যান্য অঞ্চলে যারা মানুষ, এদের কাছে সাঁওতালদের কাছে তারা ছিল বিদেশি। আচ্ছা, তার সঙ্গে রয়েছে নীলকর সাহেব, ব্রিটিশ সরকারি কর্মচারী, রেলওয়ে কর্মচারী এবং অবশ্যই খ্রিস্টান মিশনারিরা। এদের বিরুদ্ধে এই সাঁওতালরা সশস্ত্র বিদ্রোহ শুরু করলো এবং ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত একটা বিরাট অঞ্চলে সাঁওতালদের বিদ্রোহ যথেষ্ট সাকসেসফুল হয়েছিল। প্রায় 10,000 বিদ্রোহী প্রথমে এই বিদ্রোহে যোগ দেয়, পরে সংখ্যাটা আরো অনেক বেশি বেড়েছিল। অবশেষে পুলিশ এবং জমিদাররা যখন এই বিদ্রোহ দমন করতে পারলো না, সে অবস্থায় ব্রিটিশ সরকার বাধ্য হয়ে সামরিক বাহিনীর সাহায্য নেয় এবং 55 নম্বর পদাতিক বাহিনী, এই বাহিনী অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে প্রায় 23,000 সাঁওতালকে হত্যা করে। এই বিদ্রোহের দমনের যে প্রক্রিয়া, সেখানে সিধু কানু সহ অন্যান্য যে সমস্ত নেতারা ছিলেন, যা তারা হয় যুদ্ধক্ষেত্রে মারা গেলেন অথবা তাদেরকে গ্রেপ্তার করা হয়, ফাঁসি দেওয়া হয়। বহু সাঁওতাল গ্রাম আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং বলা যায় যে চূড়ান্ত নিষ্ঠুরতার সঙ্গে, কঠোরতার সঙ্গে এই বিদ্রোহ দমন করা হয়। যদি এই সাঁওতাল বিদ্রোহ যে একেবারেই বা এই আদিবাসী বিদ্রোহগুলো যে একেবারেই ব্যর্থ হয়েছিল সে কথা কিন্তু বলা যায় না, সেটা আমরা পরে আলোচনা করছি। এই পরবর্তী আমরা যে বিদ্রোহটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। এবং আদিবাসী বিদ্রোহগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে শেষ বিদ্রোহ ছিল এইটি। মুন্ডারা ভারতবর্ষের আদিমতম উপজাতি সম্প্রদায় বলা যায় এবং সেই মুন্ডা বিদ্রোহ ঘটেছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। এই সময়কালটাতে মুন্ডা বিদ্রোহ, এটিকে মুন্ডারা ডাকতো উলগুলান অর্থাৎ বিরাট তোলপাড় এই নামে ডাকতো। তো কেন বিদ্রোহ ঘটেছিল, বিভিন্ন কারণ রয়েছে। যেহেতু এই মুন্ডারাও ছোটনাগপুর অঞ্চলের অধিবাসী ছিল এবং সেই ক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে মুন্ডা বিদ্রোহের কারণগুলোর মধ্যে খুব বেশি তফাৎ ছিল না। কারণগুলো সেই একই ছিল, যে এই অঞ্চলে 1865 খ্রিস্টাব্দে যেমন অরণ্য আইন চালু হচ্ছে, সে অবস্থায় মুন্ডারা চিরকাল বংশ পরম্পরা অরণ্যের উপর যে অধিকার ভোগ করে এসছে, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। এই অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার ফলে মুন্ডারা তাদের জমি থেকে ক্রমশ বঞ্চিত হতে শুরু করে। স্থানীয় যে বহিরাগত যারা মহাজন, জমিদার, তারা ক্রমে এই মুন্ডাদেরকে ঋণের জ্বালাবদ্ধ করে। ঋণ শোধ করতে না পারলে আস্তে আস্তে বলা যায় যে তারা ভূমিদাসে পরিণত হয়।
আচ্ছা, চিরকাল যে খুদকাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডাদের মধ্যে, অর্থাৎ তারা যে জমি চাষ করতে, সেই জমিটা কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না, ছিল সমষ্টিগত বা গোষ্ঠীগত মালিকানা। সেই খুদকাঠি প্রথা উচ্ছেদ করে এখানে ব্যক্তি মালিকানা জমিদারি প্রথা চালু করা হয় এবং জমিদাররা জমির মালিক হয়ে বসে। ঔপনিবেশিক সময় মুন্ডাদেরকে আসামে চাষ শিল্পের শ্রমিক হিসেবে নিয়ে যাওয়া হতো, সেক্ষেত্রে তাদেরকে শোষণ করা হচ্ছে। মিশনারিরা তারা এসে মুন্ডাদের চিরাচরিত ধর্মবিশ্বাসে আঘাত করতে শুরু করে, তার সঙ্গে সঙ্গে তারা জবরদস্তি বা বলা যায় জোর করে মুন্ডাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করে। এমনকি দেখা যাচ্ছে যে স্থানীয় জমিদাররা বা মহাজনরা তারা মুন্ডাদেরকে জোর করে হোক, কখনো নেশাগ্রস্ত করে হোক, তাদের সমস্ত জমি জমা স্থাবর সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা করে। এই সমস্ত পরিস্থিতিতে 1899 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ শুরু হয়। এই মুন্ডা বিদ্রোহের আমরা জানি যে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। একথা মনে করার কোনো কারণ নেই যে আদিবাসীরা প্রথম থেকে হিংস্র হয়ে উঠেছিল বা সশস্ত্র আন্দোলন করেছিল। মুন্ডারা কিন্তু প্রথমে 1886 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের কাছে, এমনকি ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার কাছে পর্যন্ত আবেদন পাঠায় যে তাদের উপর যে সমস্ত অত্যাচারগুলো হচ্ছে সেই অত্যাচারগুলো থেকে তাদেরকে বাঁচানো হোক। কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এই ব্যাপারে কোনো রকম কর্ণপাত করেনি, যার ফল হচ্ছে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুন্ডারা অস্ত্র হাতে তুলে নেয় এবং 24শে ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডারা বিদ্রোহ শুরু করে। এবং এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডাদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত করা, এবং সেই উদ্দেশ্য নিয়ে মুন্ডারা সংগঠিত হয়। বিরসা মুন্ডাকে মুন্ডারা বলতো ধরতি আবা বা পৃথিবীর পিতা, এই নামে সে মুন্ডাদের কাছে পরিচিত ছিল। শুরু হলো মুন্ডা বিদ্রোহ 24শে ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দে। কোন কোন অঞ্চলে রাঁচি, কারা, বাসিয়া, তোরপা, তামার, চক্রধরপুর এই সমস্ত অঞ্চলে মুন্ডা বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ক্রমে এই বিদ্রোহ একটা ব্যাপক আকার ধারণ করে। গয়া মুন্ডাকে এই বিদ্রোহের সেনাপতি নিয়োগ করা হয়। এই অবস্থায় ব্রিটিশ সেনাবাহিনী বিদ্রোহ দমনের জন্য এগিয়ে আসে এবং শৈল রাকার নামে একটি পাহাড়ের কাছে একটা যুদ্ধ সংঘটিত হয়। ডেটটা হচ্ছে 9 জানুয়ারি 1900 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মুন্ডারা পরাজিত হয়, বহু বিদ্রোহী তারা মারা পড়ে, নেতৃবর্গের মধ্যে অনেকে মারা পড়ে। বিরসা মুন্ডা তিনি গ্রেপ্তার হন এবং রাঁচি জেলে তাকে পাঠানো হয়। এই বছরই 9 জুন রাঁচি কারাগারে কলেরা রোগে বিরসা মুন্ডার মৃত্যু হলে শেষ পর্যন্ত নেতৃত্বভাবে বিদ্রোহ ধীরে 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 থিতিয়ে পড়ে বলা যায়। আমরা যে আদিবাসী বিদ্রোহগুলো সম্পর্কে আলোচনা করলাম, সেই আদিবাসী বিদ্রোহগুলো প্রত্যেকটাকে দমন করা হয়েছিল এবং কঠোরভাবে নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল। কিন্তু বিদ্রোহগুলো যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল এই কথা বলা যায় না। আমরা দেখতে পাচ্ছি কোল বিদ্রোহের ক্ষেত্রে যেমন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে কোলদের জন্য একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা হয়, একইভাবে সাঁওতালদের জন্য গড়ে তোলা হয় সাঁওতাল পরগনা, এবং সাঁওতাল পরগনায় সাঁওতালদের অধিকার অনেকখানি মেনে নেওয়া হয়, তাদের যে অরণ্য অধিকার সেটাও যেমন মেনে নেওয়া হয়। একইভাবে এই সাঁওতাল পরগনার জমি সাঁওতালদের জন্য নির্দিষ্ট হয় এবং এখানে বহিরাগত মানুষদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বহিরাগত মানুষরা এখানে কোন রকম জমি তারা কেনাবেচা করতে পারত না। ফলে দেখা যাচ্ছে যে সাঁওতালরা তাদের যে দাবি দেওয়া সেটা আদায়ে বেশ কিছুটা পর্যন্ত সাকসেসফুল হয়েছিল। মিশনারিদের প্রবেশ এখানে যদিও দেওয়া হয়, কিন্তু অন্যান্য যে সম্প্রদায় বা বহিরাগত সম্প্রদায় তাদের কিন্তু যাতায়াতের ব্যাপারে রেস্ট্রিকশন লাগানো হয়। যদি এর কিছু কুফল রয়েছে, সাঁওতালরা তারা কি হয় না ভারতবর্ষের অন্যান্য জনগোষ্ঠীর থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাকে তো মোট কথা তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া অনেকখানি পূরণ হয়েছিল। আর আরেকটা কথা না বললে নয়, সাঁওতাল বা আদিবাসী বিদ্রোহগুলো কিন্তু পুরোপুরি যে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ ছিল সেটা নয়, বরং তারা ব্রিটিশ এবং ব্রিটিশদের সাহায্যকারী যারা সাঁওতাল বা আদিবাসী সম্প্রদায় কোল, ভিল, হো, মুন্ডা এদের উপর যারা অত্যাচার করতো সেই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ছিল, স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদিবাসী সম্প্রদায় তারা তাদের চিরাচরিত অধিকার, সেই চিরাচরিত অধিকারকে ফিরে পাওয়ার জন্যই রুখে দাঁড়িয়েছিল, যে অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে তারা কিছুটা হলেও সফল হয়েছিল। এখানে আমরা শেষ করছি আমাদের যে আদিবাসী বিদ্রোহ বা প্রতিরোধ এবং বিদ্রোহের যে চ্যাপ্টার, সেখানে প্রথম যে পার্ট 1 সেটা শেষ করছি। এই পরবর্তী ক্ষেত্রে আমরা যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে কৃষক বিদ্রোহগুলো, যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, ওয়াহাবি ফরাজি আন্দোলন,
এইগুলি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।